বর্তমানে কাতারে অবস্থানরত ডক্টর খলিলুর রহমান হঠাৎ কেন বললেন তিনি ভীষণ ক্লান্ত এবং তাকে বেশ বিষণ্ণই মনে হলো কেন? আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো। এছাড়া আরো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুরুতেই একটি শোক সংবাদ। সবথেকে একটা দুঃখের খবর যে আজকে রাত্রেই এই যে 10টা 20 মিনিটের দিকে আমাদের তৌফিক নিয়াজ দীপু মনির হাজবেন্ড মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করেন। খুব ভালো মানুষ ছিলেন। 2007 সালে আমি যখন কারাগারে, তিনি প্রত্যেকটা মামলা মোকদ্দমায় তিনি উপস্থিত থাকতেন। সমুদ্র বিষয়ে তার লেখা বই এবং আইন সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল। আমরা যে সমুদ্র সীমা অর্জন করেছি, এখানে দীপু মনি এবং তার হাজবেন্ড তাদের যথেষ্ট অবদান রয়েছে। মেয়েটা জেল এখন কারাগারে, খবরটাও পাইনি এখনো, কারণ সে এখন লক আপে। একটা একটা সেলের মধ্যে একা তাকে ফেলে রেখেছে মুন্সিগঞ্জ জেলে। সবাই একটু দোয়া করবেন। আপনারা শুনলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির হাজবেন্ড ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল মৃত্যুবরণ করেছেন। গত 7 বছর ধরে তিনি অসুস্থ এবং মোটামুটি তাকে খুব স্পেশাল কেয়ারে বাসায় রাখা হতো এবং ডক্টর দীপুমণি খুবই যত্নের সাথে তাকে রেখেছিলেন। এবং দীপুমণি যখন এই যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী, সেই কোর্টেও ব্যারিস্টার তৌফিক নওয়াজ যেতেন, হুইল চেয়ারে করে যেতেন এবং সেই দৃশ্যটি ভীষণ মানবিক ছিল। বিনা অপরাধে একজন নারীকে এতদিন বন্দী করে রাখা হয়েছে, এটা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। যাই হোক, আগামীকাল সকাল 6টা থেকে 12 ঘন্টার জন্য ডাক্তার দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলে রয়েছেন এবং আগামীকাল দুপুরে বাদ জোহর বনানী কবরস্থানে বাবার কবরে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে সমাধিস্থ করা হবে। আমরা রূপান্তরের সত্যের পক্ষ থেকে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মূল বিষয়টিতে আসি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে কাতারে অবস্থান করছেন এবং দুই একটা অনলাইন মিডিয়া দেখলাম তিনি কাতারের শ্রমমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। শ্রমমন্ত্রীর সাথে বৈঠক যদি হয় যে কাতারে নতুন করে শ্রমিক নেওয়া বা কাতারে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থান, তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কি পররাষ্ট্রমন্ত্রী সঠিক লোক, নাকি অন্য অন্য মন্ত্রণালয় থেকে বরং এই বিষয়গুলো সুপারভাইজ করলে ভালো হতো? আসলেই কি তিনি শ্রমিকের স্বার্থ কিংবা কাতারে শ্রমিক রপ্তানি নিয়ে কথা বলতে গিয়েছেন? এর আগে তিনি কিন্তু মাঝে মধ্যেই কাতারে যেতেন এবং আমরা কাতারে দেখেছি, যেমন তালেবান বলেন, হামাস বলেন, সবার সাথে যখন আলোচনার প্রয়োজন হয় সেটা কিন্তু কাতারে হয়। তো ডক্টর খলিল এবার গিয়েছেন কাতারে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এবং সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি এবং কাতারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আগামীকাল বৃহস্পতিবার রাতে ডক্টর খলিল ফিরবেন এবং ডক্টর খলিল ফিরলে বোঝা যাবে যে তারেক রহমান এই যাত্রায় ভারত সফরে যাবেন কি না। মূলত এই ভারত সফর নিয়েই কাতারে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এবং এত 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 ইস্যু এসেছে যে ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতায় তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন যে আমি আসলে খুব ক্লান্ত, আমি পররাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম মন্ত্রণালয়টাকে একটু গুছিয়ে নেব, কিন্তু এত কাজ, এত প্রেশার, চারিদিক থেকে নানা জনের নানা মত, এগুলো নিয়ে আমি আর পারছি না, আমি আসলেই খুব ক্লান্ত।
এবং তিনি বলেন যে তাকে নিয়ে নাকি একটি অপপ্রচার হচ্ছে, কারণ আপনারা জানেন যে ৩৮,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে যারা বিদেশে অবস্থান করছেন। অনেকেই বলেন যে এই ৩৮,০০০ পাসপোর্ট দেওয়ার ব্যাপারটা নাকি ডক্টর খলিলই হ্যান্ডেল করেছেন, এবং নিন্দুকেরা বলেন যে এইসব পাসপোর্ট দেওয়ার পেছনে অনেক টাকা পয়সার লেনদেন ছিল। ডক্টর খলিল হতাশা প্রকাশ করে বলেন যে এটি তার নামে অপপ্রচার। ডক্টর খলিল এই ব্যবস্থা করুক বা যেই করুক, ৩৮,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার এই বিষয়টা বাংলাদেশের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। রোহিঙ্গারা কোন হিসেবে বাংলাদেশে পাসপোর্ট পাবে, এবং এই ৩৮,০০০ রোহিঙ্গা না গিয়ে এখানে তো ৩৮,০০০ বাংলাদেশি যেতে পারত। রোহিঙ্গারা তো অন্য একটা দেশের নাগরিক, তারা মিয়ানমারের পাসপোর্ট নিবে প্রয়োজনে। সুতরাং এটি আমাদের ডক্টর ইউনূস সরকার এবং বর্তমানে তারেক সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। এখন দেখা যাক কালকে ডক্টর খলিল ফিরলে আমরা কি মেসেজ পাই, কারণ তারেক রহমান যাবেন না এটা অনেকেই নিশ্চিত করলেও অফিসিয়ালি কিন্তু এখনো না করা হয়নি। বিশেষ করে গতকাল ওয়েস্টিন হোটেলে ভারতীয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের একটা সম্বর্ধনা ছিল, সেখানে কথা বলেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি গতকাল ভোরে দিল্লি গেছেন, নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন, এবং আবার বিকেলের মধ্যে ফিরে এসে এই মিটিং অ্যাটেন্ড করেছেন, এবং তিনি বলেছেন যে ভারত অপেক্ষা করছে তারেক রহমানের সফরের জন্য। এই সফর একটি স্বর্ণালী অধ্যায় হবে এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, নানান রকমের কথা বলা হয়েছে। তারপরেও তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়ে আজকেও আমাদের দ্বিধায় থাকতে হচ্ছে। ওয়েস্টিন হোটেলে একটি পত্রিকার সম্পাদক গিয়েছিলেন দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে, তার একটা মিনি সাক্ষাৎকার নিতে, কিন্তু দীনেশ ত্রিবেদী তাকে সাক্ষাৎকার দেননি এবং বলেছেন যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে অন্য অনেকেই রাগ করবে। মূলত তিনি কূটনৈতিকভাবে বলা যায় ওই সম্পাদককে এড়িয়ে গেলেন। আজকে দিল্লির স্থানীয় সময় ৬টা বা ৬:৩০টায় নরেন্দ্র মোদী, তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আরও কয়েকজনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, এবং সেই বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে ধারণা করা যাচ্ছে, এবং ভারতে লোকসভার অধিবেশন খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, এবং অধিবেশন শুরুর আগে সর্বদলীয় একটি বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শেখ হাসিনা আমার মায়ের মতো, তার ভারতে থাকবার জন্য কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই, এবং শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও রাহুল গান্ধী এই কথাটি জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। যারা মনে করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমান ভারত যাবেন না, তারা নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনা নিজে যদি বাংলাদেশে না আসে, বর্তমান অবস্থায় ভারত তাকে আইনের আওতাতেই প্রত্যর্পণ করবে না, এবং শেখ হাসিনার ব্যাপারে সরকারি বিরোধী দল সবাই একমত, এবং শেখ হাসিনাকে সবাই অতিথি হিসেবেই ভারতে রেখেছে। সুতরাং এই শর্তে যদি স্টিক থাকে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তারেক রহমানের বোধহয় আর ভারত যাওয়া হবে না, এবং